আন্দামান বেড়াতে যাচ্ছেন? সেলুলার জেল তো নিশ্চয়ই যাবেন, কিন্তু জানেন কি, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সেলুলার জেলে 795 জন বন্দির মধ্যে 608 জন ছিলেন বাঙালি। তাই একজন বাঙালি হিসেবে এবং একজন ভারতীয় হিসেবেও আপনার সেলুলার জেল বেড়াতে যাওয়ার আগে তার ইতিহাস সম্বন্ধে, সেখানে যে অকথ্য অত্যাচার, যে পাশবিক অত্যাচার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সহ্য করতে হয়েছিল, সেই তথ্যটাও একটু জেনে যাওয়া উচিত। সেলুলার জেলে আপনারা গাইড পাবেন, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন, তাতে নিশ্চয়ই কিছু তথ্য পাবেন, কিন্তু তা সম্পূর্ণ নয়। উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায়, ননীগোপাল মুখার্জি, মহাবীর সিং, ভান সিং, মোহিত মৈত্র, শচীন্দ্রনাথ সান্যাল, জ্যোতিষ পাল, বটুকেশ্বর দত্ত, মোহন কিশোর নামদাস, এনাদের উল্লেখ পেতে পারেন, কিন্তু এনাদের ওপর কি অকথ্য অত্যাচার হতো তার ধারণা পেতে গেলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আপনারা সেলুলার জেলে যাওয়ার আগে এই ইতিহাসটা যদি পড়ে যান, অন্তত ভ্রমণের স্বার্থেই, অন্যদের থেকে সেলুলার জেল ভ্রমণের অভিজ্ঞতা আপনার আলাদা হতে বাধ্য। রামায়ণে আন্দামান দ্বীপপুঞ্জের উল্লেখ আছে। কথিত আছে যে আন্দামানের আগের নাম ছিল হান্দুমান, এবং সেই নামটি এসেছিল ভগবান হনুমানের নাম থেকে। মার্কো পোলো চীন যাওয়ার সময় আন্দামানে পদার্পণ করেন। চোল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য, এদের নৌঘাঁটি হিসেবে আন্দামানকে ব্যবহার করা হতো। কিন্তু আন্দামানের আসল ইতিহাসটা শুরু হয় 1789, যখন ক্যাপ্টেন ব্লেয়ার চ্যাথাম আইল্যান্ডে একটি ছোট কলোনি তৈরি করেন। ক্যাপ্টেন ব্লেয়ারের নাম অনুসারেই আন্দামানের রাজধানীর নাম হয় পোর্ট ব্লেয়ার। তারপর অবশ্য কিছুদিন পর 1793 নাগাদ সেই কলোনি স্থানান্তরিত হয় পোর্ট কর্নওয়ালিসে। পোর্ট কর্নওয়ালিস মানে এখন যেখানে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, তার কাছাকাছি, এবং ডিগলিপুর মানে নর্থ আন্দামানের কাছাকাছি। তো তখন আন্দামান মানুষের বসবাসযোগ্য ছিল না। তখন বন জঙ্গল, আদিবাসীদের আক্রমণ, ভয়ঙ্কর ম্যালেরিয়া, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে নাজেহাল হয়ে ব্রিটিশরা 1796 সালে আন্দামান ত্যাগ করে। তারপর আন্দামানের প্রতি নজর যায় সিপাহী বিদ্রোহের পর। সিপাহী বিদ্রোহের পর যখন বহু স্বাধীনতা সংগ্রামীরা বন্দী হলেন, তখন ইংরেজরা ভাবল, এই সব স্বাধীনতা সংগ্রামীদের যদি দেশের মূল ভূখণ্ডে বন্দী রাখা হয়, তাহলে তার দ্বারা সাধারণ মানুষ প্রভাবিত হতে পারে। তাদের মূল ভূখণ্ড থেকে দূরে রাখার জন্য আন্দামানের ওপর নজর পড়ে। 1958 সালে 10ই মার্চ প্রায় 200 জন বন্দীকে আন্দামানে নিয়ে আসা হয়। আন্দামান ছিল তখন বসবাসের অযোগ্য। প্রথমে ভাইপার এবং রস আইল্যান্ডে তাদের বন্দি জীবন শুরু হয়। এটি আসলে ছিল একটি ওপেন প্রিজন। ছাউনির মধ্যে বন্দীদের রাখার ব্যবস্থা করা হয়। সেখানে তাদের যা খাবার, বস্ত্র, বাসস্থান দেওয়া হতো তা অপর্যাপ্ত। সঙ্গে ছিল হাড় ভাঙা খাটুনি, ট্রপিক্যাল ওয়েদার, যখন তখন বৃষ্টি, প্রচণ্ড গরম, হিউমিড ওয়েদার, সঙ্গে ছিল জঙ্গলের বড় বড় তেঁতুলে বিছে তার কামড়, আদিবাসীদের অতর্কিত আক্রমণ, সব কিছু মিলে একটা নারকীয় যন্ত্রণা সহ্য করতে হতো। তাদের শাস্তিকে বলা হতো পেনাল সেটেলমেন্ট, মানে বন্দি দশার পরেও আন্দামানই থেকে যেতে হবে যদি বেঁচে থাকে। কারণ আন্দামানের অপর নাম ছিল কালাপানি। কালাপানি মানে কালো পানি নয়, কালাপানি মানে কাল পানি। কাল অর্থাৎ মৃত্যু, অর্থাৎ যে পানি পেরিয়ে এলে, যে জল বা সমুদ্র পেরিয়ে এলে মৃত্যু অবশ্যম্ভাবী। বন্দীদের আনা 6 মাসের মধ্যেই প্রায় 228 জন বন্দী পলায়ন করেন। তার মধ্যে 88 জন ধরা পড়েন। একজন শোনা যায় আত্মহত্যা করেন। 86 জন বন্দীকে একই দিনে ফাঁসি দেয়া হয়। যাদের ধরা যায়নি মনে করা হয় তারা হয় জলে ডুবে,
অথবা আদিবাসীদের আক্রমণে অথবা ম্যালেরিয়ায় মারা গেছেন। কারণ আন্দামান থেকে বেঁচে ফেরা অসম্ভব। এর মধ্যে একজন ব্যক্তি কোনোভাবে আদিবাসীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন এবং তাদের সঙ্গে বেশ কিছুদিন বসবাস করেন। বেশ কয়েক মাস পর তিনি এসে ইংরেজদের খবর দেন যে আদিবাসীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এরপর আদিবাসীদের অতর্কিত আক্রমণে বহু বন্দী প্রাণ হারান। আবার ব্রিটিশদের অস্ত্রের সামনে আদিবাসীরাও অসহায় আত্মসমর্পণ করেন। বহু আদিবাসী মারা যান। 1859 সালের এই ঘটনাকে, এই যুদ্ধকে বলা হয় আবেরদিনের যুদ্ধ। এরপর আস্তে আস্তে ওয়াহাবি আন্দোলনের যারা অংশগ্রহণকারী ছিলেন, যারা বিদ্রোহী ছিলেন, তাদেরও আস্তে আস্তে আন্দামানে স্থানান্তরিত করা হয়। তারপর সাধারণ অপরাধ যেমন ডাকাতি, খুন, এসব অপরাধের জন্য সাধারণ অপরাধীদের আন্দামানে নিয়ে আসা হতে থাকে। 1864 সালে প্রথম কয়েদখানা তৈরি হয় ভাইপার আইল্যান্ডে। আস্তে আস্তে ব্রিটিশরা আন্দামানে বসতি স্থাপনের জন্য প্রচেষ্টা করতে থাকে। তখনকার বন্দীদের হতো পেনাল সেটেলমেন্ট, অর্থাৎ আপনি আসবেন, নিজের সময়কাল, আপনি আপনার যা শাস্তি হয়েছে সেই সময়কাল আপনি বন্দি থাকবেন, কিন্তু তারপরে আপনি দেশে ফিরে যেতে পারবেন না, আপনাকে ওখানেই থিতু হতে হবে। তার জন্য নিজের বন্দির সময়কাল উত্তীর্ণ হবার পর বন্দীদের, মহিলা বন্দীদের বিবাহ করার জন্য এবং নিজের পরিবারকে মূল ভূখণ্ড থেকে নিয়ে এসে আন্দামানে বসবাস করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করা হতো। অর্থাৎ আমরা এখন আন্দামানে যেসব মানুষদের দেখি তাদের অনেকেরই পূর্বপুরুষ সিপাহী বিদ্রোহের বা ওয়াহাবি বিদ্রোহের শাস্তিপ্রাপ্ত বন্দী ছিলেন। তারাই আস্তে আস্তে আন্দামান তথা পোর্ট ব্লেয়ারে বসতি স্থাপন করেন। এরপর 1872 সালে একটি উল্লেখযোগ্য এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে। শের আলী নামে একজন আফ্রিদি পাঠান তখনকার ভাইসরয় লর্ড মেয়োকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করেন। এটা ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। মাউন্ট হ্যারিয়েটে এই ঘটনা ঘটেছিল। তারপর ভাইপার আইল্যান্ডে শের আলীকে নিয়ে গিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। যখন সিপাহী বিদ্রোহের পর দেশে স্বাধীনতা আন্দোলন আস্তে আস্তে পাখা মেলছে, ত্বরান্বিত হচ্ছে, তখন ব্রিটিশরা বুঝতে পারেন এভাবে ওপেন প্রিজন দিয়ে আর কাজ চলবে না। তারা একটা স্থায়ী স্ট্রাকচার, একটা স্থায়ী কয়েদখানা যেখানে বন্দীদের অত্যাচার করা যায়, সেই রকম একটা জেলখানা তৈরির কথা ভাবেন 1890 নাগাদ। 1893 সালে সেলুলার জেলের প্ল্যান অনুমোদিত হয়। 1896 সাল থেকে শুরু হয় পুরোদমে কাজ, চলে 1906 পর্যন্ত। সেলুলার জেলের ইট তৈরি ইত্যাদি কাজে বন্দীদেরই কাজে লাগানো হয়। এছাড়া এখানকার অনেক জিনিসপত্র যেমন লোহার রড, দরজা জানলা এসব আসে বার্মা থেকে। খরচ হয় প্রায় 7,83,000 টাকার মতো। 1906 সালে সেলুলার জেল তৈরি হয়ে যায়। 1908-09 নাগাদ বন্দীদের আনা শুরু হতে থাকে। সেলুলার জেলে মোট 693টি সেল ছিল, কোনো ডরমিটরি ছিল না। কারণ এই জেল তৈরির উদ্দেশ্য হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, মানে একটা ছেলে একটা বন্দীকে দিনের পর দিন একা থাকতে হবে, তার কোনো কথা বলার সঙ্গী বা কথা বলার মানুষ থাকবে না। এটা একটা মানসিক নির্যাতন। ছেলের মধ্যে প্রস্রাব বা মলত্যাগ করার জন্য কোনো স্থান রাখা হয়নি। সেলগুলি ছিল 13.5 ফুট বাই 7.5 ফুট, 9 ফুট উচ্চতায় একটা ঘুলঘুলি ছিল এবং সেলের বোল্টগুলো এমনভাবে তৈরি হয়েছিল আপনি জেলের মধ্যে থেকেও কোনোভাবেই সেই বোল্টে আপনি হাত পাবেন না। অর্থাৎ বন্দীদের হাতে যদি সেলের চাবিও থাকে, তাদের পক্ষে কোনোভাবে সেই চাবি দিয়ে বোল্টের তালা খোলা সম্ভব নয়।
এবং সবথেকে উল্লেখযোগ্য হলো সেলুলার জেলের প্ল্যানটা, নকশাটা যদি দেখেন, আমি ছবিতে দেখাচ্ছি। সেলুলার জেলের প্ল্যানটি তৈরি হয়েছিল জেরেমি বেনথামের প্যানপটিকনের ধারণা থেকে। দেখুন, মাঝখানে একটা সেন্ট্রাল টাওয়ার আছে, সেখান থেকে বেরিয়েছে মোট 7টা উইং। সেই 7টা উইংয়ের মাপ কিন্তু এক ছিল না, প্রতিটি 3 তলা ছিল এবং প্রতিটি উইং এবং সেন্ট্রাল টাওয়ারের সংযোগস্থলে ছিল কাঠের পাটাতন, যাতে ভূমিকম্পের সময় সেলুলার জেলের যে মূল স্থাপত্য বা আর্কিটেকচারটার কোনো ক্ষতি না হয়। 1881 সালে একটি বিশাল ভূমিকম্প হয়েছিল, তা থেকে ইংরেজরা শিক্ষা নিয়েছিলেন এবং এই সেন্ট্রাল টাওয়ার, যে সেন্ট্রাল টাওয়ারের কথা বলছি, সেই সেন্ট্রাল টাওয়ারের ওপরে একজন বসে 7টা উইংয়ের ওপর নজর রাখতে পারত খুব সহজে। সেই 7টা উইং এখন হয়তো দেখতে পাবেন না, এখন 2টো উইংই অবশিষ্ট আছে। কারণ 1941 সাল নাগাদ একটা বিশাল ভূমিকম্প হয়, তাতে অনেকগুলি উইং, প্রায় 2-3টে উইং ক্ষতিগ্রস্ত হয়। পরে জাপানিদের আক্রমণের সময় ওই উইংগুলি ভেঙে ফেলে ওখান থেকে ইট, কাঠ, পাথর যা সব ছিল সেগুলি জাপানিরা নিয়ে তাদের নিজের অন্য নির্মাণ কাজে লাগায়। তারপর ভারত স্বাধীন হওয়ার পর আরও 2টি উইং ভেঙে ফেলে সেখানে একটি হাসপাতাল তৈরি করা হয়। 1979 নাগাদ এই 2টি উইং সহ সেলুলার জেলকে জাতীয় স্মারকের মর্যাদা দেওয়া হয়। আজকে বললাম আন্দামান বা সেলুলার জেল সম্পর্কে কিছু সাধারণ তথ্য, কিন্তু আসল যে ইতিহাস, আসল যে গুরুত্বপূর্ণ কাহিনীগুলো, যেগুলো শুনলে আপনি শিউরে উঠবেন, যেগুলো শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে, সেগুলো জানার জন্য আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।